আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সাদাত শাকের, আয়েশা নুসরাত ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রায় ৫.৫ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২%, সর্বোচ্চ বরাদ্দ বেতন ভাতায়, বাজেটে ঘাটতি ১,৪৫,০০০ কোটি টাকা। ব্যয় বাড়বে সিগারেট, গুঁড়ো দুধ, স্মার্টফোন ও পোড়ালাপের ওপর। ফ্রিজ, এসি, ওষুধ ও স্বর্ণের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব। বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, প্রতিক্রিয়া বিরোধী রাজনীতিকদের, স্বাগত জানিয়েছেন সরকার দলীয়রা। বাজেটে সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিফলন নেই, অভিমত সিপিডির। বাজেট আশাব্যঞ্জক বলছেন ব্যবসায়ী নেতারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত। চলতি অর্থ বছরের জাতীয় বাজেটের তুলনায় প্রায় 18% বড় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে তিনি 2019-2020 অর্থ বছরের জন্য 5,23,190 কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন। আগামী অর্থ বছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%, আর মূল্যস্ফীতি 5.5% নিচে রাখার প্রত্যয় ব্যক্ত হয়েছে প্রস্তাবিত বাজেটে। সমৃদ্ধির পথে বাংলাদেশ, সময় এখন আমাদের, এই শিরোনামে বর্তমান সরকারের ও নিজের প্রথম জাতীয় বাজেট প্রস্তাব উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তাঁর সেই সংক্ষিপ্ত বাজেট বক্তৃতাও অসুস্থতার কারণে শেষ করতে পারেননি তিনি। তাঁর হয়ে বাজেট বক্তৃতা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পরে দ্বিতীয়বারের মতো কোনো প্রধানমন্ত্রী বাজেট উপস্থাপন করলেন। উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 5,23,190 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 18% বড়, যেখানে অনুদান সহ সামগ্রিক ঘাটতি 1,41,212 কোটি টাকা, জিডিপির অনুপাতে যা 4.8%। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ 1,45,380 কোটি টাকা, যা কিনা জিডিপির 5%। এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,77,810 কোটি টাকা। এর মধ্যে এনবিআর নিয়ন্ত্রিত কর 3,25,600 কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত কর প্রাপ্তির লক্ষ্য 14,500 কোটি টাকা। কর ছাড়া অভ্যন্তরীণ প্রাপ্তি প্রাক্কলন করা হয়েছে 37,710 কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,11,683 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিতে বরাদ্দ রয়েছে 2,02,721 কোটি টাকা। উন্নয়ন বাজেটে খাতওয়ারি হিসেবে সবচেয়ে বেশি ব্যয় হবে পরিবহন ও যোগাযোগ খাতে 26.1%। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ আছে শিক্ষা ও প্রযুক্তি খাতে 18.1%। এরপরে আছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত 15.4%। তারপরে বরাদ্দের ক্রম অনুসারে আছে জ্বালানি ও বিদ্যুৎ খাত 13.2%, ভর্তুকি ও প্রণোদনা 11.7%, অন্যান্য খাত 7.2%, জনপ্রশাসন 6.1%, স্বাস্থ্য 5.8%, কৃষি 5.4% এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাত 2.7%। প্রস্তাবিত বাজেটে অর্থায়নের মূল উৎসই হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর, যা থেকে মোট বাজেটের 62.2% অর্থায়ন করার পরিকল্পনা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আসবে 2.8%, কর ব্যতীত প্রাপ্তি 7.2%, অভ্যন্তরীণ অর্থায়ন 14.8%, বৈদেশিক ঋণ অনুদানের পরিমাণ যথাক্রমে 12.2% ও 10.8%। রাজস্ব আয় ছাড়া প্রস্তাবিত বাজেটের সম্পদের অন্যান্য উৎস হচ্ছে বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ ঋণ। বৈদেশিক ঋণ বাবদ আশা করা হচ্ছে 75,390 কোটি টাকা, আর অভ্যন্তরীণ ঋণের লক্ষ্য 77,363 কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা 47,364 কোটি টাকা, আর ব্যাংক বহির্ভূত খাত থেকে সরকার ঋণ নিতে পারে 30,000 কোটি টাকা। অনুন্নয়ন ব্যয়ের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হবে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধ এবং সাহায্য মঞ্জুরি খাতে, যা মোট ব্যয়ের 18.3%। ভর্তুকি ও প্রণোদনা খাতে ব্যয় হবে 14.1%। বেতন ভাতা পরিশোধে ব্যয় হবে 9.8%। পেনশন পরিশোধে ব্যয় হবে মোট অনুন্নয়ন ব্যয়ের 8.7%। পুঁজিবাজারে কোনো 7 বছরের টানাপোড়েন শেষে এবারই কার্যকর হতে যাচ্ছে 5 স্তর বিশিষ্ট কর হারের ভ্যাট আইন। করতে চায় বৈধ পথে প্রবাসী আয় প্রবাহ বাড়াতে প্রণোদনা,
বেকার যুবকদের উদ্ভাবনী ব্যবসায়ী উদ্যোগের জন্য 100 কোটি টাকার তহবিল, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আরও 14 লাখ মানুষকে অন্তর্ভুক্তি, আরও 3000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির জন্য বরাদ্দের মতো কয়েকটি জনতুষ্টিমূলক পদক্ষেপও আছে নতুন বাজেটে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। গলায় ও চোখের সমস্যা থাকার পরও অসুস্থ অর্থমন্ত্রীর আংশিক বাজেট উপস্থাপনের দায়িত্ব নিয়ে সংসদকে প্রাণবন্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বাজেট অধিবেশনে বিরল এমন ঘটনা অর্থমন্ত্রীকে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি দল ও সরকারের এমন দায়িত্ব শেখ হাসিনার নেতৃত্ব করেছে আকাশচুম্বী। 2019-20 অর্থবছরের বাজেট অধিবেশনের শুরু থেকেই অসুস্থ দেখাচ্ছিল অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালকে। প্রায় 1 ঘন্টার বেশি অধিবেশনে বাজেট উপস্থাপনের পর সময় চেয়ে স্পিকারের শরণাপন্ন হন অর্থমন্ত্রী। তবে সময় নিয়েও শারীরিকভাবে সুস্থ অনুভব করছিলেন না তিনি। শেষ পর্যন্ত অসমাপ্ত বাজেট কে উপস্থাপন করবেন তা নিয়ে তৈরি হয় জটিলতা। মাননীয় স্পিকার, আমাকে আপনি মেহরবানি করে একটু 5 থেকে 7 মিনিট সময় দেবেন। জি, সমস্যা নেই মাননীয় মন্ত্রী। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। বুঝে থাকেন তো। এ বিষয়ে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বাকিটা উপস্থাপনে প্রধানমন্ত্রী সহায়তা চাইলে এগিয়ে আসেন শেখ হাসিনা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমি রিকোয়েস্ট করেছি যে তিনি বাজেটের বাকি অংশটুকু তিনি উপস্থাপন করবেন। শারীরিক অসুস্থতার কথা আমি বাকি অংশ মাননীয় প্রধানমন্ত্রী করার অনুরোধ করছি। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আসলে আমার নিজেরও ক্যাটারাক্ট অপারেশন, আবার আমার মন্ত্রীরও ক্যাটারাক্ট অপারেশন, সমস্যা এখানেই দেখা গেছে, যার জন্য তার 15 মিনিট পর পর ড্রপ দিতে হয়, যে জন্য উনি অসুবিধা পড়ে যাচ্ছেন পড়তে। আর আমার তো আপনি জানেন একটু ঠান্ডা লেগে গলার অবস্থা, কালকেও ওই অবস্থা ছিল, পড়তে গেলে কাশি উঠলে আরও সমস্যা। এটাই হচ্ছে সব থেকে এবার দুর্ভাগ্য। কখনো এরকম হয়নি, এবার হয়েছে। তবে এ পর্যন্ত উনি পড়েছেন, বাকিটুকু আমি যতটুকু পারি আমি পড়ে দিতে চাই, আপনি যদি আমার। জি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি পড়ে দেবেন। 4টা 8 মিনিট থেকে শুরু করেন অর্থমন্ত্রীর পক্ষে বাজেট উপস্থাপন। এক পর্যায়ে অর্থমন্ত্রী লিখিত বক্তৃতায় প্রধানমন্ত্রীর প্রশংসার বিষয়টি পড়তে গিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এই দীর্ঘদিন বন্ধ থাকা এমপিও ভুক্তি কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান রাখা হয়েছে। এবার তো বেশি। আমি এই জন্য দেশবাসী ও আপনাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এটা কিন্তু আমার বক্তৃতা না, আমি মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতা পড়ছি, আর নিজেরটা হলে হয়তো এভাবে বলতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে যে যে জায়গায় ধন্যবাদ দেওয়া হয়েছে সেটা আপনি অবশ্যই পড়বেন। এক কথা। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপেই সমাধান হয় বাজেট অধিবেশনে বাজেট বক্তৃতা। রেওয়াজ অনুযায়ী বাজেট উপস্থাপনের পরদিন সংবাদ সম্মেলন করে থাকেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে এবার সেই দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ধন্যবাদ। এর আগে প্রস্তাবিত বাজেটের চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। দুপুরে 12:30টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। শারীরিক অসুস্থতা সত্ত্বেও মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজস্ব আহরণ বাড়াতে এবারও বেশ কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। সে তালিকায় রয়েছে সিগারেট সহ তামাকজাত পণ্য, স্মার্টফোন, আইসক্রিম, গুঁড়ো দুধ, চিনি সহ অনেকগুলো পণ্য। তবে দেশীয় শিল্প বিকাশে অনেকগুলো পণ্যের শুল্ক কমানোর কথাও বলা হয়েছে বাজেটে। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ঔষধ, স্বর্ণ সহ অনেকগুলো পণ্য রয়েছে শুল্ক কমানোর তালিকায়।
প্রতিবারের মতো এবারও আলোচনা ছিল সিগারেটের দাম বৃদ্ধি নিয়ে। তবে আগের অর্থ বছরগুলোর সাথে এবার পার্থক্য হলো দাম বাড়ার হার কিছুটা দৃশ্যমান। নিম্ন স্তরে 10 শলাকায় সিগারেটের দাম 37 টাকা ও সম্পূরক শুল্ক 55%, মধ্যম স্তরে 10 শলাকায় 63 টাকা ও সম্পূরক শুল্ক 65%, উচ্চ স্তরে 10 শলাকার দাম 93 টাকা ও 123 টাকা ও সম্পূরক শুল্ক 65% করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ফিল্টারবিহীন 25 শলাকায় বিড়ি 14 টাকা ও সম্পূরক শুল্ক 35%, আর ফিল্টারযুক্ত 20 শলাকার দাম 17 টাকা ও সম্পূরক শুল্ক 40% করা, প্রতি 10 গ্রাম জর্দার দাম 30 টাকা ও সম্পূরক শুল্ক 55% এবং প্রতি 10 গ্রাম গুলের দাম 15 টাকা ও সম্পূরক শুল্ক 50% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের দেশে স্মার্টফোনের শুল্ক বাড়ানোর প্রস্তাব রয়েছে এবারের বাজেটে। 10% থেকে বাড়িয়ে 25% করা হচ্ছে। মোবাইল ফোনের সিম কার্ডের সম্পূরক শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। আইসক্রিমের উপর 5% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। গুঁড়ো দুধের আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। সব ধরনের চিনি আমদানিতে রেগুলেটরি ডিউটি 10% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৈদ্যুতিক গৃহস্থালী পণ্য আমদানিতে 20% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে এবারে বাজেটে। পার্টিকেল বোর্ডের শুল্ক 10% থেকে 20% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। পণ্য এবং সেবার ক্ষেত্রে ব্যক্তি ব্যবহৃত গাড়ি রেজিস্ট্রেশন, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদ গ্রহণ ও নবায়ন ফির উপর 10% সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। দেশবাসীকে একটু সুখবর দিতে চাই। এদিকে নতুন বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে। দেশীয় শিল্পে সুরক্ষা দিতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার তৈরিতে, ব্যবহৃত উপকরণ আমদানিতে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। প্রতি 11.66 গ্রাম স্বর্ণের আমদানি শুল্ক 3000 টাকা থেকে কমিয়ে 2000 টাকার প্রস্তাব করা হয়েছে বাজেটে। এবার ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়েছিল বেশ হইচই। তাই চাল আমদানিতে 25% আমদানি শুল্ক, 25% রেগুলেটরি শুল্ক অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে পণ্যের দাম নির্ধারণ না করে এনবিআরে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার বাজেট ঘোষণার প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি। ছোট ছোট কিছু ইম্প্যাক্ট কোনো কোনো পণ্যে হতেই পারে। সরকারের উচিত হলো এই ধরনের পরিবর্তনগুলো পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে করা। যে সকল স্টেক হোল্ডার এটার সাথে জড়িত, আমি যদি ব্যাটারির দাম কমাই, আমি ব্যাটারি ইন্ডাস্ট্রিকে ডাকবো, ব্যাটারি যারা ব্যবহার করে তাদেরকে ডাকবো, এবং রপ্তানিকারক, আমদানিকারক সবাইকে ডাকবো, ডেকে তারপরে আমি ব্যাটারির রেটটা ঠিক করব। আমি এককভাবে এনবিআর এর বসে ফার্স্ট সেক্রেটারি মহোদয় এবং মেম্বার সাহেব এটাকে কেটে বসিয়ে দিলেন। এটা কিন্তু এই গোপনীয়তা, এটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। বড় বাজেট, তাই আয়ের চিন্তা বড়। বিপুল ব্যয়ের আকাঙ্ক্ষা মেটাতে বুক ভরা আশা নিয়ে নতুন অর্থমন্ত্রীও বাড়লেন খরচের খতিয়ান। স্মার্ট বাজেটের খরচ যোগাতে ভর করলেন ভ্যাট আইনের ওপর। এনবিআরকে দেয়া হলো 3 লাখ কোটি টাকা রাজস্ব আয়ের টার্গেট। সামর্থ্য বাড়াতে 80 লাখ নতুন করদাতা খোঁজার মধ্য দিয়ে করদাতার সংখ্যা 1 কোটিতে উন্নীত করতে চান অর্থমন্ত্রী। আয় বাড়াতে মোবাইলে কথা বলার উপর বসানো হয়েছে আরো 5% শুল্ক। এছাড়া অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগও রাখা হলো নতুন বাজেটে। মাননীয় সদস্যবৃন্দ, রাষ্ট্র সংসারের সীমাহীন চাহিদা বিবেচনায় আবারও বড় বাজেটের পথেই হাঁটল সরকার। আগের রেকর্ড ভেঙে 5.25 লাখ কোটি টাকার খরচ যোগাতে জাতীয় রাজস্ব বোর্ডকে আয়ের টার্গেট দেওয়া হয়েছে 3,25,600 কোটি টাকার। কোনো করদাতার উপরে বোঝা হিসাবে কর চাপিয়ে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত। কর আদায়ে আমাদের নীতি হবে রাজহাঁস থেকে পালক উঠাও, তবে সাবধান, লক্ষ্য রাখবে রাজহাঁসটি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। বড় স্বপ্ন বাস্তবায়নে রাজস্বের 62.2% আসবে এনবিআর নিয়ন্ত্রিত কর থেকে। বাকি অর্থের 7.2% আসবে কর ছাড়া আয় এবং 2.8% রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে। বৈদেশিক ঋণ ও অনুদানের উপরও নির্ভরশীল থাকছে নতুন বাজেট। বিদ্যুৎ সঞ্চালিত হচ্ছে 12,893। বাজেটে 3.25 লাখ কোটি টাকার সংস্থান এনবিআর এর কাছে চাওয়া হলেও বাকি অর্থের জন্য করতে হবে ঋণ। 1,45,000 কোটি টাকার ঘাটতি পূরণে ব্যাংক থেকে ধারের পরিকল্পনা রয়েছে 47,364 কোটি টাকা। আর ব্যাংক বহির্ভূত খাত সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে 27,000 কোটি টাকা। ব্যয় সংকুলানে বৈদেশিক উৎস থেকেও প্রায় 63,848 কোটি টাকা ধার নেবে সরকার। আয় বাড়াতে আইন কার্যকরের ঘোষণা দিয়ে 5 স্তরে ভ্যাট আহরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 15% মূসকের পাশাপাশি নির্দিষ্টকৃত পণ্য এবং সেবার ক্ষেত্রে 5, 7.5, 10% আমরা মূসক প্রস্তাব করছি। ভ্যাট থেকে 1,23,000 কোটি টাকা আয় করতে চায় সরকার, যা মোট আয়ের 37.8%। দ্বিতীয় সর্বোচ্চ 1,14,000 কোটি টাকা আসবে আয়কর থেকে। দেশে আয়কর প্রদানকারী নাগরিকের সংখ্যা মাত্র 21 থেকে
22 লাখ। এই সংখ্যা আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের মাঝে 1 কোটিতে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতার করমুক্ত আয়সীমা না বাড়িয়ে 2.5 লাখ টাকায় বহাল রাখলেও ছাড় দেওয়া হয়েছে বিত্তশালীদের। উচ্চবিত্তের আয়ের উপর সারচার্জ আরোপের নিট সম্পদ সীমা 2.25 কোটি থেকে উন্নীত করা হয়েছে 3 কোটিতে। তবে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রণোদনা দিতে প্রাপ্ত ডিভিডেন্ড আয়ের করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 50,000 টাকা ঠিক করা হয়েছে। আমরা সকল প্রকার করের হার পর্যায়ক্রমে পূর্ণ মাত্রায় ব্যবসা বান্ধব করে গড়ে তুলব। কর বাড়াতে মোবাইলে কথা বলার খরচের ওপর আরও 5% শুল্ক আরোপ করেছে সরকার। এর ফলে মোবাইলে কথা বলার উপর 22% করের বদলে এখন থেকে দিতে হবে 27% কর। কোম্পানির কর্পোরেট কর হার অপরিবর্তিত রাখা হলেও মোবাইল ফোন কোম্পানির ন্যূনতম কর টার্নওভার 2.25% বাড়ানো হয়েছে। তৈরি পোশাক শিল্পের আয়কর ও উৎসে কর হার আগেরটাই বহাল আছে নতুন বাজেটেও। ধূমপানের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বিড়ি, সিগারেট ও জর্দাগুলের উপর শুল্ক কিছুটা বাড়ানো হয়েছে। এদিকে বাজেটে ঘোষণা না থাকলেও নতুন বাজেটেও থাকছে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ। টার্গেট বাস্তবসম্মত না হয় গেল 5-6 বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সফলতার মুখ দেখতে পারেনি এনবিআর। চলতি অর্থবছরেও রাজস্ব আয়ের ঘাটতি দাঁড়াবে 50,000 কোটি টাকার বেশি। এ অবস্থায় বড় কোনো সংস্কার ছাড়াই শুধু ভ্যাটের উপর ভর করে বিপুল ব্যয়ের আকাঙ্ক্ষা মেটাতে দেয়া বিশাল রাজস্ব আয়ের টার্গেট যে বছর শেষে চ্যালেঞ্জের মুখে পড়বে সে কথাই জোর দিয়ে বলছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বাজেটে আগামী অর্থ বছর থেকে ভ্যাট আইন কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ভোক্তার জন্য মূল্য সংযোজন কর সহনীয় রাখতে 5টি স্তরে ভ্যাট হার আরোপ করা হবে। তবে ভ্যাট আইনকে আরও সহজ করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন নতুন আইনেও ভ্যাট আদায়ের গতি খুব একটা বাড়বে না। বাজেটে রাজস্ব আয়ের বড় অংশ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে। তাই ভ্যাটকে যুগোপযোগী ও ব্যবসা বান্ধব করতে বেশ কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে। 15% পাশাপাশি নির্দিষ্ট পণ্য ও সেবার ক্ষেত্রে 5, 7.5 ও 10% ভ্যাট আর রয়েছে নতুন আইনে। তবে ওষুধ ও পেট্রোলিয়ামজাত পণ্যের জন্য 2% ভ্যাট আরোপ করা হয়েছে। নতুন আইনে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ও এসডিসি স্থাপন বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। 15% মূসকের পাশাপাশি নির্দিষ্টকৃত পণ্য এবং সেবার ক্ষেত্রে 5, 7.5, 10% আমরা মূসক প্রস্তাব করছি। ভ্যাট আইনটির যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল সহ আনুষঙ্গিক সকল রকমের সহায়তা আমরা নিশ্চিত করব। বাজেটকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা ভ্যাট আদায় আরও সহজ করার দাবি জানিয়েছেন। তবে অর্থনীতিবিদরা বলছেন নতুন আইনও ভ্যাট আদায়ে খুব একটা সহায়ক হবে না। উদ্যোক্তা হিসাবে বা আমাদের সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে এবং এটাকে ভ্যাট আইনটাকে আমরা সহজীকরণ চাচ্ছি যাতে করে সচেতনভাবে আমরা ভ্যাটটা দিতে পারি। গুণগত পরিবর্তন সেরকম কিছু হয়নি। যেভাবে ভ্যাট বাস্তবায়ন হচ্ছে সেটাও সেরকম কোনো সহায়ক ভূমিকা রাখবে না এবং কর প্রশাসন সেই দুর্বল আছে এবং দুর্বলই থেকে যাচ্ছে। নতুন আইনে ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীদের 50 লাখ টাকা পর্যন্ত বিক্রি ভ্যাট মুক্ত থাকছে। আমি করেছি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দেশকে ঋণ নির্ভর অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছে সরকার। যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। বাজেট পেশের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। সুশাসনের অভাবে দেশের সামষ্টিক অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, দেশে ব্যক্তি খাতের বিনিয়োগ কমে গিয়েছে, শেয়ার বাজারে অস্থিরতা এবং ব্যাংকের তারল্য সংকট রয়েছে। রপ্তানি চেয়ে আমদানি বেড়েছে। এসব কারণে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেকার বাংলাদেশে বলেও জানান তিনি। অনির্বাচিত সরকার অনির্বাচিত সংসদে বাজেট পেশ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। যেহেতু একটা অনির্বাচিত সরকার, এটা বাংলাদেশের মানুষের যেভাবে নির্বাচনে কোনো প্রত্যাশা পূরণ হয়নি, এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের জনগণের কোনো প্রত্যাশা পূরণ হবে না। এটা ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত করেছে, যেটার মূল্য বাংলাদেশের মানুষকে দিতে হবে। এটা পার ক্যাপিটা ঋণ কত বাড়বে এটা আগামী দিনে বাংলাদেশের মানুষকে পে করতে হবে এইটা। এবং এটার হচ্ছে এই কারণে যেহেতু তারা নির্বাচিত নয়, এটা একটা শ্রেণীর হাতে চলে গেছে। প্রস্তাবিত বাজেট নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংসদ সদস্যরা। সরকার দল ও সমর্থকরা বাজেটকে স্বাগত জানালেও বিরোধী রাজনৈতিক নেতারা প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন।
বাজেট বাস্তবায়ন সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব হতে পারে। এই জন্য আমাদের দেশে কর পেমেন্ট এই ট্যাক্স পেমেন্ট ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা যদি পরিবর্তন করে করতে পারে হাইলি ক্রেডিটেবল। 1,45,000 কোটি টাকার ঘাটতি, এটা আমাদের শঙ্কার কারণ হয়েছে। এই ঘাটতিটি কিভাবে সরকার মোকাবেলা করবেন জানি না। আর ঘাটতি যদি ওনারা মোকাবেলা করতে না পারেন তাহলে আমাদের যে ডেভেলপমেন্ট বাজেট 2,11,000 কোটি টাকার, এটার মধ্যে হাত পড়তে পারে। কেননা রেভিনিউ বাজেটে হাত দেওয়ার সম্ভাবনা কম, তাহলে ডেভেলপমেন্টে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবারের এই বাজেট গণমুখী বাজেট। এই বাজেট করের বোঝা নাই এবং ব্যবসায়ীরাও খুশি হবে। একটা বাস্তবসম্মত 2019 এবং 20 সালের বাজেট। এই বাজেটের এই সমৃদ্ধির পিছনে যে জনগণ কাজ করছে, শ্রমিক, কৃষক, উদ্যোক্তা, নারী, তাদের ব্যাপারে এই বিষয়গুলো খুব স্পষ্ট নয়। এই কারণে যে একটা বিশাল পর্বতপ্রমাণ বৈষম্য সৃষ্টি হয়ে রয়েছে উন্নয়নের ধারায়, যেখানে মুষ্টিমেয় একটি ধনিক গোষ্ঠী হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে প্রতিদিন, সেখানে সম্পদ পুনর্বর্ধনের কোনো ইঙ্গিত আমি এই বাজেটের মধ্যে পাইনি। বড় বাজেট দেওয়ার আর সক্ষমতা শেখ হাসিনার সরকার অর্জন করেছে এবং সমষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনারও সক্ষমতা শেখ হাসিনার সরকার অর্জন করেছে। সেই দিকে তাকিয়ে বলবো এই বাজেট অত বড় বাজেট না। কিন্তু বাজেটকে স্বাগত জানিয়ে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিকেলে দলের বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, মহানগর দক্ষিণ যুবলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। নেতারা বলেন, এবারের বাজেট গরিবের বাজেট, গণমুখী বাজেট, কর্মসংস্থানের বাজেট, মেট্রো রেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়নের বাজেট। তাদের মতে এত বড় আকারের বাজেটের মাধ্যমে প্রমাণ হয় দেশ এগিয়ে যাচ্ছে। পরে বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলগুলো বঙ্গবন্ধু এভিনিউ, নূর হোসেন স্কয়ার, সচিবালয় হয়ে আবারও বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ হয়। জনগণের কাছ থেকে টাকা দিয়ে মুষ্টিমেয়ের হাতে পুঞ্জীভূত করতে এই বাজেট। জনবিরোধী, কৃষক শ্রমিক বিরোধী এই বাজেট মানে না বলেও জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এটা বড় লোকের বাজেট, গরিবের সম্পদ তার কাছ থেকে স্থানান্তর করে মুষ্টিমেয়ের হাতে অর্থ সম্পদ কেন্দ্রীভূত করার মাধ্যমে যে উন্নয়নের মডেল, পুঁজিবাদের নয়া উদারবাদী ধারা উপস্থাপন করে, সেটাকে অনুসরণ করে এই বাজেট করা হয়েছে। এবং আমাদের এখানে পরোক্ষ কর হলো 70% এবং বড় লোকের উপরে প্রত্যক্ষ কর, সেইটার ব্যাপারে খুবই তারা সফট, খুবই সহানুভূতিশীল। কিন্তু পরোক্ষ কর বাড়াবে, টাকা দিবে পাবলিক, আর সেই টাকা খরচ হবে বড় লোকের জন্য। এই অন্যায় থেকে মুক্তির জন্যই আমি এবং আমার মতো লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা অস্ত্র ধারণ করে আমরা দেশকে স্বাধীন করেছিলাম। সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রস্তাবিত বাজেট হয়নি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে বাজেটকে আশাব্যঞ্জক বলেছে ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স, ডিসিসিআই। বাজেট ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে ডিসিসিআই প্রেসিডেন্ট ওসামা তাসির ব্যক্তি শ্রেণী করের আওতা 2.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 3 লাখ টাকা করার আহ্বান জানান। আর বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বাজেটে ক্যাশ ডিভিডেন্ডের যে ঘোষণা দেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে গতি আসবে পুঁজিবাজারে। এদিকে প্রস্তাবিত বাজেটকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমই এর সভাপতি রুবানা হক। বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। আমরা আশা করি যে আমাদের পরের যে সোপানগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো আমরা রপ্তানি খাতে মোটামুটিভাবে মোকাবেলা করতে পারবো যদি আমাদেরকে সরকার এভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। বাজেট আজকে ঘোষণাটাই তো শেষ কথা নয়, এরপরেও আলোচনার একটি জায়গা রয়েছে।
স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত বাজেট হয়েছে ৪৮ বার। এর মধ্যে ৩টি দেয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এ পর্যন্ত মোট ১২ জন অর্থমন্ত্রী ও উপদেষ্টা বাজেট পেশ করেছেন। সবচেয়ে বেশি ১২ বার বাজেট দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিএনপির অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। আর বর্তমান অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের এটি প্রথম বাজেট। একটু অপেক্ষা করছি। আমরা আর একটু অপেক্ষা করছি। বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপিত হয় ১৯৭২ সালের ৩০শে জুন। অর্থমন্ত্রী স্বাধীনতা যুদ্ধের সময়ের প্রধানমন্ত্রী এম তাজউদ্দিন আহমেদ এটি উত্থাপন করেন। তিনি একমাত্র বাজেট পেশকারী যিনি ছিলেন পুরোপুরি রাজনীতিক। মোট ৩টি বাজেট দিয়েছেন তিনি। টানা তৃতীয় মেয়াদে সরকারে আসা আওয়ামী লীগের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আহম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন স্মার্ট বাজেটের। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট দিয়েছেন দুজন, একসময়ের আমলা এবং পরবর্তীতে রাজনীতিতে আসা আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি এরশাদ সরকারের সময় ৮২-৮৩ ও ৮৩-৮৪ অর্থ বছরে বাজেট দিয়েছিলেন। আওয়ামী লীগের সবশেষ ২ মেয়াদে ১০ বার সহ মোট বাজেট দিয়েছেন ১২ বার। অন্যদিকে আছেন বিএনপির অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। রাষ্ট্রপতি জিয়ার সময় ২ বার ও বিএনপির ২ মেয়াদে ১০ বার মোট ১২ বার বাজেট পেশ করেছেন তিনি। বাজেট পেশের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট দিয়েছেন আরেক সাবেক আমলা ও পরবর্তীতে রাজনীতিক শাহ এএমএস কিবরিয়া। ৯৬-৯৭ অর্থ বছর থেকে ২০০১-২ অর্থ বছর পর্যন্ত ৬ বার বাজেট পেশ করেন তিনি। এরশাদের অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান ৮৪-৮৫ থেকে ৮৭-৮৮ পর্যন্ত মোট ৪ বার বাজেট উত্থাপন করেন। সামরিক আইন প্রশাসক হিসেবে ৭৬-৭৭ অর্থ বছর থেকে ৭৮-৭৯ পর্যন্ত ৩ বার বাজেট দেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ২ বার বাজেট দিয়েছেন অধ্যাপক ডক্টর ওয়াহিদুল হক এরশাদ সরকারে হয়ে ৮৯-৯০ ও ৯০-৯১ অর্থ বছরে। একবার করে বাজেট দিয়েছেন ডক্টর এ আর মল্লিক ৭৫-৭৬, ডক্টর মির্জা নুরুল হুদা ৭৯-৮০ এবং মেজর জেনারেল এম এ মুনেম ৮৮-৮৯ অর্থ বছরে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ১৯৯৫-৯৬ অর্থ বছরে মাত্র ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট দেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ডক্টর মির্জা আজিজুল ইসলাম ২টো বাজেট দেন ২০০৭-৮ ও ২০০৮-৯ অর্থ বছরে। ৪৮ অর্থ বছরে দেয়া ৪৭টি বাজেটের মধ্যে সংসদে পেশ করা হয়েছে ৩৭টি বাজেট, আর বাকি 10টি বঙ্গভবন, প্রধান সামরিক আইন প্রশাসক CML এর কার্যালয় এবং রেডিও টিভিতে ঘোষণা করা হয়। বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭৫২,৩৫,০০,০০০ টাকা, আর চলতি ২০১৮-১৯ অর্থ বছরে এর আকার দাঁড়িয়েছে ৪,৬৪,৫৭৩ কোটি টাকা। ৭২-৭৩ অর্থ বছরের রাজস্ব ব্যয় ও উন্নয়ন বরাদ্দ ছিল যথাক্রমে ৪৩৪ কোটি ৫ লাখ ও ৩১৮ কোটি ৩০ লাখ টাকা। ৪৮ বছর পর অনুন্নয়ন ব্যয় বা রাজস্ব বাজেট ৩,৩৯,২৮০ কোটি টাকা, আর উন্নয়ন বাজেট এডিপি হয়েছে ১,৭৩,০০০ কোটি টাকা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইমস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা। একের পর এক অভিযান আর ২-১টি ক্রসফায়ার দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয় বলেছেন ডিএমপি কমিশনার। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত 11 জুন ভিসির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া। তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে 11 জনকে শনাক্ত করে 40 থেকে 50 জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় সচিব নেতাদের ইচ্ছে করে বাদ দেওয়া হয়নি বলেও জানান বিএসএমএমইউ উপাচার্য। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই আবার মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের স্বজনরা পরীক্ষার সুবিধা পেয়েছে এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য। একের পর এক অভিযান আর দু একটি ক্রসফায়ার দিয়ে জঙ্গিবাদ সহ অন্যান্য অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে সচেতনতা দরকার বলে অভিমত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার। বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলনায়তনে কাউন্টার টেরোরিজম ইউনিট আয়োজন করে সহিংস উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা। এতে মেয়র সাইদ খোকন বলেন, সরকারের সব অর্জন বিফলে যাবে জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে না পারলে। আর ডিএমপি কমিশনার জানান, হোলি আর্টিজানের পর জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও এখনো ছোটখাটো কিছু ঘটনার মাধ্যমে তারা নিজেদের অস্তিত্বের প্রমাণ দেয়। এছাড়া দেশি বিদেশি চক্রান্তকারীরা জঙ্গিবাদ উস্কে দিতে সবসময় সক্রিয় রয়েছে বলে জানান তিনি। তাই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদের ভূমিকা, সর্বোপরি সাধারণ মানুষের সচেতনতাই পারে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে ভূমিকা রাখতে। আমাদের লিমিটেশনস আছে, আমরা কি করি? অভিযান করি, ধরি, বিচারে সমর্থ করি, দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে জেল হয়, আবার জামিন হয়, আবার বেরিয়ে যায়। বাট এটা কিন্তু সমাধান না। সমাধানের জন্য যেটা দরকার, এটাকে সমলে যেটা দরকার সেটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, এর ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সে অনুযায়ী বাংলাদেশকে তৈরি করা। সুন্দরবনে নতুন করে কেউ দস্যুতা করতে চাইলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বিকেলে রাজধানীর একটি হোটেলে র্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট ও 3 হুইলার্স লিমিটেড প্রযোজিত ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি অপারেশন সুন্দরবন ছবির সমঝোতার চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক বলেন, সুন্দরবন হবে পর্যটনের জন্য উন্মুক্ত। এর আগে র্যাব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম এবং 3 হুইলার এর পক্ষে ভাইস চেয়ারম্যান খালেদুর রহমান জুয়েল চুক্তি সই করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল করিম। চট্টগ্রামে নদীতে ডুবে 3 শিশু এবং সাভারে সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ 3 শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলার পর নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় তারা। পরে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার করা হয় তৌহিদুল আলম, তার বড় ভাই জুবায়ের হোসেন এবং প্রতিবেশী মোহাম্মদ এজাহারের মৃতদেহ। তাদের বয়স 7 থেকে 14 বছরের মধ্যে। এদিকে সাভারের মজিদপুরে একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাঙ্কে পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানায়, এক শ্রমিক সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে বাঁশ উঠাতে গেলে বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়। পরে আরেক শ্রমিক তাকে উদ্ধার করতে গেলে সেও মারা যায়। পুলিশ সদস্যের স্ত্রীর গর্ভের সন্তানকে অস্ত্রোপচারের মাধ্যমে মেরে ফেলার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকের 2 ডাক্তার ও 1 কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যদের বিরুদ্ধে। গতরাতে শহরের শান্তিমোড় এলাকার সেবা ক্লিনিকে এই ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, গর্ভের মৃত সন্তান নিয়েই ক্লিনিকে ভর্তি হন জেলা গোয়েন্দা পুলিশ সদস্য খাদেমুল ইসলামের স্ত্রী। সন্ধ্যায় মৃত সন্তান অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। ঘটনার পর গোয়েন্দা পুলিশের 8-9 সদস্য ওই ক্লিনিকে গিয়ে ডাক্তার কর্মচারীদের মারধর করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান ও জেলার চিকিৎসক নেতারা সেবা ক্লিনিকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। অষ্টম SSEASR আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ইউল্যাবে। এবছর সম্মেলনের প্রতিপাদ্য নদী ও ধর্ম, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাংস্কৃতিক সম্পর্ক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সম্মানিত অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক AHM জহিরুল হক।
নকল পণ্য নিয়ে সংবাদ সম্মেলন করেছে সনি র্যাঙ্কস ইলেকট্রনিক্স। সকালে সনি সিসিএম সেন্টারে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা দাবি করেন, এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী সনির লোগো, স্টিকার ব্যবহার এবং সফটওয়্যারের মাধ্যমে লোগো টেলিভিশনের মেমোরিতে ঢুকিয়ে প্রতারণা করছে। এতে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল লিমিটেডের বাংলাদেশ শাখার পরিচালক অ্যালেক্স ই সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কবুতর দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হয়ে দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিআরপিও এর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ স্বপন ও হুমায়ুন কবির বিজু। চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পরিচালিত স্বপ্নের সিঁড়ি পাঠশালার দরিদ্র শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। পটিয়া রেল স্টেশন প্রাঙ্গণে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার মৃত্যুঞ্জয় দে। প্রধান বক্তা ছিলেন তাপস দে। অভিরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ওয়াসিম আহমদ ও হুমায়ুন কবির সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমের অবদানের জন্য বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস বিজয়ের ১১০ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তি পদক পেয়েছেন। বুধবার লেবাননের রাজধানী বৈরুত বন্দরে বর্ণিল আয়োজনের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই পুরস্কার দেওয়া হয়। লেবানন নৌবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। বাংলা ভিশনের লেবানন প্রতিনিধি বাবু সাহার প্রতিবেদন জানাচ্ছেন ইমরুল কায়েস। বুধবার সকালে লেবাননের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তি পদক দেওয়ার জন্য বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্যকে জাতিসংঘ শান্তি পদক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘ মেরিটাইম টাস্ক ফোর্সের কমান্ডার ব্রাজিল নেভির রিয়ার অ্যাডমিরাল এডওয়ার্ড অগাস্টো বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ভূমধ্য সাগরে চোরাচালান ও সন্ত্রাস দমনে সাহসিকতার সাথে কাজ করছেন। I would like to state how proud I am of the achievements of the Maritime Task Force sailors, especially the Bangladeshi. বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা বলেন, লেবানন নৌবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দেশটিতে অবৈধ অস্ত্র যাতে প্রবেশ করতে না পারে সেজন্য কাজ করছে বাংলাদেশ। আমরা যে এইখানে 11 মাস অত্যন্ত দক্ষতা এবং সাকসেসফুলভাবে যে আমাদের যে দায়িত্ব পালন করেছি তারই উপহার স্বরূপ আজকে আমাদেরকে মেডেল প্রদান করা হয়েছে। লেবানিজ নেভিকে আমরা ট্রেনিং দিচ্ছি এবং পাশাপাশি তাদের যে পারফরমেন্স এবং এফিসিয়েন্সি দিনে দিনে আরও বাড়ানোর জন্য বাংলাদেশ নৌবাহিনী সর্বরকমের আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী, ইউনিফিল এবং লেবানন আর্ম ফোর্স এবং লেবানন যে এখানে বেসামরিক কর্মকর্তা কর্মচারী এবং সিভিল সোসাইটি যারা আছেন তাদের মধ্যে একটা মানে সিভিল মিলিটারি রিলেশনশিপ সেটা কিন্তু অত্যন্ত সুদৃঢ় হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার, লেবাননের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসনি দাহের, ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন এর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, লেবাননে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি সদস্যরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে যুক্তরাষ্ট্রের ক্যারোলিনায় মুসলিম 3 শিক্ষার্থীকে হত্যার 4 বছর পর অভিযুক্ত স্টিফেন হিক্সকে দোষী সাব্যস্ত করল আদালত। প্রথমবার জাতীয় বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য 20 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আর এই অংশটি শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যারোলিনায় মুসলিম 3 শিক্ষার্থীকে হত্যার 4 বছর পর অভিযুক্ত স্টিফেন হিক্সকে দোষী সাব্যস্ত করল আদালত। অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদনের পরিকল্পনা বাতিলে 2 মাসের মাথায় আদালত এই সিদ্ধান্ত নিল। মূলত মামলার দীর্ঘসূত্রিতা এড়াতে এই পদক্ষেপ নেন নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল।
আদালতে শুনানিতে জানানো হয় 2015 সালের ফেব্রুয়ারিতে চ্যাপেল হিলের একটি অ্যাপার্টমেন্টের গ্যারেজে গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে বিরোধে দিন বারাকাতকে গুলি করে হত্যা করে স্টিফেন হিক্স। বাসার দরজায় এই হত্যাকাণ্ডের পর ভেতরে থাকা দিনের স্ত্রী ইউসুর আল সালহা এবং তার বোন রাজন আবু সালহাকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়। হত্যার শিকার দম্পতি ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার শিক্ষার্থী ছিলেন। এই ঘটনার জন্য ইসলাম বিদ্বেষ এবং আতঙ্ককে দায়ী করেছেন শুনানিতে অংশগ্রহণকারীদের অনেকেই। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে আনা ভিন্ন রাষ্ট্রের কোনো অভিযোগ সানন্দে গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন ডেমোক্রেটের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থীর লড়াইয়ে এগিয়ে থাকা জো বাইডেন। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, তার প্রতিপক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তিনি এফবিআই এর মতো গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেবেন। তবে 2016 সালের নির্বাচনে ইমেইল ও বিদেশি হস্তক্ষেপে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের জড়িত থাকার অভিযোগ এড়িয়ে যান তিনি। এদিকে এক টুইট বার্তায় জো বাইডেন জানান, আগের মতো এবারের মার্কিন নির্বাচনেও প্রেসিডেন্ট ট্রাম্প বিদেশি হস্তক্ষেপ আহ্বান করছেন। গণতন্ত্রকে উপেক্ষা করে এমন সাহায্য চাওয়া মার্কিন প্রেসিডেন্টের উচিত নয় বলেও জানান তিনি। যদিও 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে সুস্পষ্ট কোনো অভিযোগ নেই রবার্ট মুলারের প্রতিবেদনে। আর আগে বিআরবি কেবলস শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রায় 5.25 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.2%, সর্বোচ্চ বরাদ্দ বেতন ভাতায়, বাজেটে ঘাটতি 1,45,000 কোটি টাকা। ব্যয় বাড়বে সিগারেট, গুঁড়ো দুধ, স্মার্টফোন ও ফোন আলাপের উপর, ফ্রিজ, এসি, ঔষধ ও স্বর্ণের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব। বাজেটে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, প্রতিক্রিয়া বিরোধী রাজনীতিকদের স্বাগত জানিয়েছেন সরকার দলীয়রা। বাজেটে সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিফলন নেই, অভিমত সিপিডির। বাজেট আশাব্যঞ্জক বলছেন ব্যবসায়ী নেতারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত 1:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।